শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। উপদেষ্টাকে বাংলাদেশের মাটি থেকে যেতে দিবে না, প্রয়োজন হলে তাদেরকে বাংলাদেশের মাটিতে পুঁতে রাখবে। দর্শক, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব প্রচার বিশ্বব্যাপী, সেগুলো আমরা অনেক আগে থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে। গত 17 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মৃত্যুদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে আশঙ্কা, সেটিকে এবার সরকারই প্রথম প্রকাশ করলো। দর্শক, ব্রেকিং নিউজ। একই সিদ্ধান্ত নিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের সাথে যেভাবে ফেঁসে গেল নাহিদ ও হাসনাত। এই ভিডিওতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিস্তারিত বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। অতএব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে। গত 17 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মৃত্যুদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে আশঙ্কা, সেটিকে এবার সরকারই প্রথম প্রকাশ করলো। এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিকে কেন্দ্র করে। বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 23 জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয়, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন। ওই ভাষণে শেখ হাসিনা 5টি দফার কথা বলেন। ভারতে বসে প্রকাশ্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত ও হতবাক বলে মনে করছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বসে শেখ হাসিনার এই অডিও বার্তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? আবার যদি হয়ও, তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী লীগই করবে, যেখানে থানা পুলিশের লুণ্ঠিত 1350 অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা। সেখানে সরকার ঘটনা ঘটার আগেই কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায় চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো, এমন আশঙ্কা করছেন অনেকেই। নাকি সরকার আগে থেকেই নিজের দুর্বলতা ঢাকতে সেলফ ডিফেন্স নিয়ে নিচ্ছে? 2 দফা ডেভিল হান্ট সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে মুখ খুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গত 23 জানুয়ারি। শুক্রবার প্রাক রেকর্ডেড অডিও বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তার অভিযোগ, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ঠিক এই প্রেক্ষিতেই দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয়। ভাষণে শেখ হাসিনা 5 দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে, প্রথমত, ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার। দ্বিতীয়ত, অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার লোহার মতো নিশ্চয়তা দিতে হবে। 4 বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে। এবং সবশেষ বলা হয়েছে, জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যতটা না বিশ্লেষণ চলছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন। এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন, কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা। 25 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশ সরকার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে 2 দফা অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দাবি করেছে, ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী, যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। বাংলাদেশের আশঙ্কা, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা, গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, ইতিহাস নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? তার চেয়ে বড় কথা, যদি সহিংসতা হয়ও তাহলে সেটির তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 2024 সালের 5ই আগস্টের পর থানা, পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গত 21শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট 3619টি অস্ত্র লুট হয়েছিল। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 2259টি উদ্ধার হয়েছে। তার মতে গত 17 মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে 62.4% উদ্ধার করতে পেরেছে। 2 দফা পুরস্কার ঘোষণা করেও সরকার এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পারেনি। দর্শক, নানা মহল থেকে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকারকে বারবার তাগাদা দেওয়া হয়েছিল। আবার জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিরা এখনো রয়ে গেছে ধরার ছোঁয়ার বাইরে। পর্যবেক্ষকরা মনে করেন সরকার এই দুটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র আসছে তা নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট হলেও সরকার বিষয়গুলো আমলেই নিচ্ছে না। এমন ব্যর্থতার মধ্যে সরকার আগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগকে দিয়ে কি নির্ভর হতে চাইছে? আবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা, ওসমান হাদি হত্যাকাণ্ড সহ গত কয়েক মাসে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগের হোতাদের সরকার ধরতেই পারেনি, অথচ সরকার লোক দেখানো 2 দফা ডেবির হান সহ বহু অভিযান চালিয়েছে। অবশ্য সেসব অভিযানে সন্ত্রাসীদের ধরার চেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার ক্ষেত্রে সরকার আগ্রহ বেশি ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকার স্পষ্টভাবে বলেছে, নির্বাচনের আগে এবং ভোটের দিন যদি কোনো সহিংসতা হয় তাহলে সরকার আওয়ামী লীগের উপরে দোষ দেবে। কিন্তু যদি জেল পলাতক সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগ নয় এমন কোনো পক্ষ যারা নির্বাচন চাইবে না কিংবা সহিংসতা করতে চাইবে, তারা কি সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না? বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এই বিবৃতি সন্ত্রাসীদের জন্য এক ধরনের অভয়ারণ্য তৈরি করে দিবে। এমনকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো বিরোধকেও কি আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে সরকার চালিয়ে দিতে চাইছে? প্রশ্ন উঠেছে,
সরকার শেখ হাসিনার বক্তব্যে যতটা বিস্মিত ও হতবাক বলে মন্তব্য করেছে, গত 17 মাসে সরকারকে ততটাই নিষ্ক্রিয় দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিজেদের মিত্রদের মব সন্ত্রাস নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক নিয়ন্ত্রিত নির্বাচনে নিজের মিত্রদের বিরোধের আশঙ্কাকে সরকার আগাম ডিফেন্স শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। নির্বাচন নিয়ে কি এখনো কোনো অনিশ্চয়তা আছে? আছে দর্শক, কারণ পাবলিক পারসেপশন যে নির্বাচন নাও হতে পারে। এমন কোনো মানুষ নেই যে প্রতিনিয়ত এই কথাটা বলছেন না, ভাই নির্বাচন হবে তো? আসলে এর কোনো উত্তর নেই। এমনই যখন নাকি গুঞ্জন আলোচনা, তখন দুটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি নির্বাচনী জনসভায় বলছেন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। কোন গোষ্ঠী পরিষ্কার করেননি। অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। এই দুটো বক্তব্য কিন্তু খুব সিগনিফিক্যান্ট। অর্থাৎ একটা গোষ্ঠীর নির্বাচনকে বাধা দিতে তৎপর, আর প্রধান উপদেষ্টা আরেকভাবে বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। কেন এই সতর্ক থাকার কথা বলা হচ্ছে? গোষ্ঠীকে বাধা, আর তারেক রহমান কেন বলছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধা দিতে তৎপর, সজাগ থাকার আহ্বান? তার মানে হচ্ছে একটা অনিশ্চয়তা যখন থাকে, যখন মনে করা হয় যে কোনো কিছু ঘটতে পারে, তখনই কিন্তু এই কথাগুলো আসে মানুষের মনে। যে এই যে পারসেপশন যে নির্বাচন হবে তো ভাই, এই কথাগুলি আসে এই কারণে। এই কথাগুলো যখন নাকি প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মুখ থেকে পেশ করেন, তারেক রহমান যখন বলেন, আরো কেউ কেউ যখন বলেন, তখন মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এমন না যে এই কথাগুলি আজকে বলছেন। যেমন কালকে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, বিপন্ন হয়, তাহলে এর জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। কেন দায়ী থাকবে? শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই যে হতে দেওয়া হবে না, ফরেন রিপোর্টার্স ক্লাবে দিল্লিতে একেবারে আনুষ্ঠানিকভাবে সময়, দিন, তারিখ দিয়ে সমস্ত বিশ্বের সংবাদদাতাদেরকে ডেকে নিয়ে সেখানে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না, কিন্তু শুরুতে ওনার একটা অডিও রেকর্ড বাজানো হয়। তার মানে খুব প্ল্যানিং ওয়েতে একটা অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু ভারত দেয়নি। পশ্চিমবঙ্গে কলকাতায় আওয়ামী লীগের অনেক তৎপরতা, অফিস টফিস যারা যেখানে যা স্থাপনা ছিল সেগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অনুমতি দিচ্ছে। তার মানে এটা হচ্ছে এই যে ভারত এইভাবে নির্বাচন হোক এটা চায় না। ভারত কি বলছে? বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চায়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। কথাগুলো দেখবেন, প্রত্যেকটা কথার আগে একটা বিশেষণ আছে, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তিমূলক মানে পার্টিসিপেটরি, সবার অংশগ্রহণ। শুধু নামটা বলছে না যে আওয়ামী লীগের অংশগ্রহণ, কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু তারা ঠিকই বোঝাই দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।